পশ্চিমবঙ্গ সরকারের 2026-এর বাজেটের উল্লেখযোগ্য অবদান হতে চলেছে যুব সাথী প্রকল্প। এই যুব সাথী প্রকল্প কিভাবে আবেদন করবেন, কোথায় ফর্ম পাবেন, কি কি ডকুমেন্টস এই ফর্মের সাথে দেবেন, কারা আবেদন করতে পারবেন, কারা আবেদন করতে পারবেন না, আপনার বাড়ির নম্বর কোথা থেকে পাবেন, সমস্ত ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ফর্ম ফিল আপ সংক্রান্ত ফর্মের যাবতীয় তথ্য এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। নমস্কার, দ্য গ্লোরিয়াস বেঙ্গল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সম্পূর্ণ আলোচনাটিতে প্রবেশ করার আগে যুব সাথী প্রকল্প সম্বন্ধে একটু বিশদে জেনে নেওয়া যাক। যুব সাথী প্রকল্প আসলে পশ্চিমবঙ্গ সরকারের একটি ডাইরেক্ট বেনিফিট স্কিম, যেখানে ফর্ম ফিল আপকারীকে 1500 টাকা করে প্রতি মাসে প্রদান করা হবে বলে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জানানো হয়েছে। এবং এই বিষয়টি হচ্ছে সম্পূর্ণ একটি সাহায্যকারী বিষয় বলেই তারা জানিয়েছেন। এবং এই স্কিমের ম্যাক্সিমাম সাপোর্ট 5 বছর পর্যন্ত হবে। এবং এই স্কিমের অন্যতম উদ্দেশ্য হচ্ছে বেকার যুবক যুবতী যারা রয়েছেন তাদেরকে চাকরি খোঁজার জন্য যে সময়সীমাটুকু দরকার সেই সময়সীমার জন্য কিছু আর্থিক সহায়তা প্রদান করা। তাহলে চলুন মূল আলোচনাতে চলে আসি। ফর্ম কোথায় পাবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন ইত্যাদি। ফর্মটি আপনারা আপনাদের নিকটবর্তী ব্লক অফিসে দুয়ারে সরকারের সময়সীমার মধ্যে পাবেন। এই সময়সীমা হচ্ছে 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। আপনারা আপনাদের ব্লক অফিসে প্রথমে খোঁজ নিন যে কবে দুয়ারে সরকারের ক্যাম্প চালু হচ্ছে, সেখান থেকেই ফর্ম পাবেন এবং সেখানেই ফিল আপ করে জমা দিতে হবে। ফর্ম ফিল আপের জন্য কোনো অনলাইন প্রসেস নেই। ফর্মটি ফিল আপ করার ক্ষেত্রে একজন ব্যক্তির যে সমস্ত যোগ্যতার প্রয়োজন এবং তাকে যে সমস্ত শর্তাবলী মানতে হবে সেগুলি হলো, অবশ্যই তাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 2 নম্বর হচ্ছে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে তার বয়স হতে হবে, অর্থাৎ 1 এপ্রিল 2026-এ তাকে 21 বছর পূর্ণ করতে হবে। আবেদনকারীকে অবশ্যই বেকার হতে হবে, অর্থাৎ কোনো রকম চাকরি বা কোনো রকম সরকারি কর্মসংস্থানের সাথে যুক্ত এমন ব্যক্তি এই আবেদন করতে পারবেন না। বিশেষ কিছু সরকারি প্রকল্প যেমন শিক্ষাশ্রী, মেধাশ্রী, বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ যদি ব্যক্তি পেয়ে থাকেন তাহলে সেই ব্যক্তিও কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবেন। ফর্মটি ফিল আপ করার ক্ষেত্রে ব্যক্তির যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেগুলো হচ্ছে বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, দ্বিতীয়ত হচ্ছে নিজের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড, ব্যক্তি পরিচয়, এক্ষেত্রে এটা আমরা বলতে পারি যে ব্যক্তি পরিচয়। তৃতীয়ত হচ্ছে ফর্মটি ফিল আপ করার ক্ষেত্রে ব্যক্তিকে যে সমস্ত ডকুমেন্টস দিতে হবে সেগুলি হচ্ছে নিজের পরিচয়পত্র হিসাবে আধার কার্ড, বয়সের প্রমাণপত্র হিসাবে অ্যাডমিট কার্ড, তৃতীয়ত হচ্ছে নিজের ফেস বা চেহারার জন্য একটি পাসপোর্ট সাইজের ফটো, চতুর্থত হচ্ছে নিজের অবশ্যই একটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে। সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের যে প্রথম পাতাটি সেই পাতাটির জেরক্স এবং তার সাথে যাতে সেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে সেই ব্যক্তির মোবাইল নাম্বারের সংযোগ থাকে। পরবর্তী ডকুমেন্টস হিসাবে সেই ব্যক্তি যদি কোনো ক্যাটাগরি থেকে বিলং করে থাকে, যেমন ধরুন শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, এই সমস্ত ক্ষেত্রের যদি তিনি হয়ে থাকেন তাহলে তাকে অবশ্যই সেই কাস্ট সার্টিফিকেটের যে নাম্বারটি সেই নাম্বারটি ফর্মে দিতে হবে। এবং শেষ পর্যন্ত যেটা সেটা হচ্ছে অবশ্যই মোবাইল নাম্বারটা দিতে হবে। কারা আবেদন করতে পারবেন না? যদি যুবশ্রী প্রকল্প কারোর চালু থাকে তাহলে তিনি অবশ্যই আবেদন করতে পারবেন না। অন্যান্য সরকারি স্কিম যদি চালু থাকে তার নামে সেই ব্যক্তি আবেদন করতে পারবেন না। যেমন ধরুন কৃষক বন্ধু, লক্ষ্মীর ভান্ডার, এই ধরনের প্রকল্পের সাথে তিনি যদি যুক্ত থাকেন তাহলে তিনি অন্য কোনো
প্রকল্পের আবেদন করতে পারবেন না। এবং অবশ্যই কোনো সরকারি কর্মচারী অর্থাৎ গভর্নমেন্ট জব করার কোন সাথে যুক্ত বা গভর্নমেন্ট জবের সাথে যুক্ত কোনো ব্যক্তি এই আবেদন করতে পারবে না। তাহলে এইবারে আসা যাক যে ফর্মটি কিভাবে ফিল আপ করা যাবে। ফর্মটি আমি স্ক্রিনে শেয়ার করব এবং তার সাথে একটু বুঝিয়ে বলে দেবো যে কোন জায়গাটিতে আপনারা কিভাবে ফিল আপ করবেন। প্রথমে দেখুন, ফর্মটি ফিল আপ করার ক্ষেত্রে ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করুন বলে এটি নির্দেশ দিয়েছে এবং প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিন। ঠিক তার ডান দিকে আপনাদের পাসপোর্ট সাইজের যে ফটো, সেই ফটো লাগানোর জায়গাটি রয়েছে। এবারে চলে আসছি সরাসরি ফর্মের মূল পর্বে। দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার প্রথমেই আপনাকে দিতে হবে। তারপরে রয়েছে আধার নম্বর, তারপরে রয়েছে উপভোক্তার নাম, মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী যেভাবে আপনার অ্যাডমিট কার্ডে বা যেভাবে আপনার সার্টিফিকেটে আছে সেইভাবে এই নামটা লিখবেন। তারপরে মোবাইল নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট লিংক যুক্ত, যেটা আগেই বলেছি যে যে নম্বরটির সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টের লিংক আপ রয়েছে সেই নম্বরটি এখানে যোগ করবেন। নেক্সট হচ্ছে, যদি আপনার কোনো ইমেল আইডি থেকে থাকে তাহলে অবশ্যই সেই ইমেল আইডিটি এখানে দিন। ইমেল আইডির পর দেখুন জেন্ডার, অর্থাৎ মেল হলে তার আগের যে ছোট বক্সটি রয়েছে সেখানে টিক মারুন, ফিমেল হলে একই রকম ভাবে সেই ফাঁকা অংশটিতে, এবং অন্যান্য যদি হয়ে থাকে তাহলে তার আগের ফাঁকা অংশটিতে। এইবারে চলে আসছি ডেট অফ বার্থে, অর্থাৎ এখানে দেখুন ডে, মান্থ, ইয়ার করে দেয়া আছে। অর্থাৎ প্রথমে যে দিনে জন্ম হয়েছে সেটা, তারপরে মান্থ মানে কোন মাসে জন্ম হয়েছে এবং কোন ইয়ারে জন্ম হয়েছে। এবং আপনারা যখন ফিল আপ করতে যাবেন অবশ্যই দেখে নেবেন যে 21 বছর আপনাদের পূর্ণ হয়েছে কিনা। যদি 21 বছর পূর্ণ না হয়ে থাকে 1/4/2026 অনুসারে, তাহলে আপনারা ফর্ম ফিল আপ করতে যাবেন না। তারপরে চলে আসছি ফাদার্স নেম, পিতার নাম, আপনাদের যে পিতার নাম আছে সেটা লিখবেন। তারপরে চলে আসছি মায়ের নাম, একই রকম ভাবে বড় হাতের সমস্ত অক্ষর লিখবেন। স্পাউস নেম, যদি স্ত্রী হয়ে থাকে তাহলে স্ত্রীর নাম দেবেন, আর যদি স্বামী হয়ে থাকে তাহলে স্বামীর নাম দেবেন। অর্থাৎ স্পাউস মানে স্বামী স্ত্রী যে কোনো একটা, আপনি যে ব্যক্তি ফিল আপ করছেন তিনি এটি দেবেন। নেক্সট হচ্ছে দেখুন ক্যাটাগরি ইফ নট জেনারেল, যদি আপনি সাধারণ সম্প্রদায়ভুক্ত না হয়ে থাকেন, যদি এসসি, এসটি, ওবিসি ইত্যাদি সম্প্রদায়ের হয়ে থাকেন তাহলে দেখুন এখানে একটি সার্টিফিকেট নাম্বার দেয়া রয়েছে, সেই সার্টিফিকেট নাম্বারটি প্রদান করবেন। নেক্সট চলে আসি যে বৈবাহিক অবস্থা, অর্থাৎ আপনি আগেই পূরণ করেছেন তাই একটা ডিটেলস এখানে রয়েছে যে আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে অবশ্যই আগের যে ফরম্যাটটা স্বামী বা স্ত্রীর নাম সেটা ফিল আপ করবেন না। বিধবা বা উইডো হলে সেটা লিখবেন, টিক মারবেন। ম্যারিড হলে তবেই কিন্তু ওই আগের জায়গা অর্থাৎ স্পাউসের নেম ওই জায়গাটা ফিল আপ করবেন, না হলে ফিল আপ করার দরকার নেই। আর সেপারেটেড যদি হন তাহলে সেটাও লিখতে পারেন, অবশ্য এটা খুব একটা প্রযোজ্য নয়। যাই হোক, এইবারে চলে আসছি যে হাউস নাম্বার বা বাড়ির নম্বর বা প্রাঙ্গণ নাম্বার, এই বিষয়টি আপনার বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও স্যার এর কাছে আপনি আপনার বাড়ির নম্বরটি সঠিকভাবে পেয়ে যাবেন। আপনি আপনার বিএলও স্যারের সাথে যোগাযোগ করতে পারেন। গ্রাম, আপনি আপনার গ্রামের নাম লিখবেন, পোস্ট অফিস লিখবেন। ওয়ার্ড যদি আপনি হয়ে থাকেন, পঞ্চায়েত হলে দরকার নেই, পঞ্চায়েত হলে গ্রাম পঞ্চায়েতের বিষয়টাকে মেনশন করবেন। ব্লক, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন যেখান থেকে আপনি আবেদন করছেন সেটা লিখবেন। ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা অবশ্যই লিখতে হবে, পিনকোড এবং স্টেট এটা এখানে মেনশন করা আছে। এইবারে চলে আসছি ব্যক্তির যে কোয়ালিফিকেশন, সেই কোয়ালিফিকেশনের জায়গাতে আসছি। তাকে মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই পাস করতে হবে এবং কোন
বোর্ড থেকে সে পাস করেছে সেটাকেও এখানে মেনশন করতে হবে, এবং তার রোল নম্বর দেখুন এখানে রয়েছে, রোল এবং নম্বর এবং ইয়ার কোন বছর পাস করেছে সেটাও এখানে রয়েছে। শিক্ষাগত যোগ্যতার সর্বোচ্চ স্তর যেটা বা সর্বোচ্চ সেইটা আপনি দিতে পারেন, এমএ বিএড ইত্যাদি আপনি যা করেছেন। বর্তমান পেশা, আপনি কি পেশার সাথে যুক্ত, সাধারণত হওয়া উচিত যেটা আনএমপ্লয়েড বা কোনো ধরনের কর্মের সাথে আপনি এখন যুক্ত নন, এটাই লেখা উচিত। নেক্সট চলে আসছি যে ব্যাংক ডিটেলসের ক্ষেত্রে। ব্যাংক নেম, ব্যাংকের নাম লিখবেন। ব্যাংক ব্রাঞ্চ নেম মানে ব্যাংকের যে শাখা আছে সেটা লিখবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এটা লিখবেন। আইএফএসসি কোড অবশ্যই এটা লিখতে ভুলবেন না, তার কারণ আইএফএসসি কোড ভুল হয়ে গেলে অন্য জায়গায় কিন্তু টাকাটি ট্রান্সফার হয়ে যেতে পারে, ফলে আইএফএসসি কোড খুব সাবধানে লিখবেন এবং অ্যাকাউন্ট নাম্বারটি যখন লিখবেন খুব সাবধানে লিখবেন। নেক্সট চলে আসছি যে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, সেটা আপনি এখানে বিশদে লিখবেন যদি পেয়ে থাকেন। যেমন যদি আপনি লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকেন তাহলে আপনার ফর্মটি কিন্তু বাতিল হয়ে যাবে। আর অন্য কোনো সরকারি প্রকল্প বলতে যেমন ধরুন আগেই আমরা জানিয়েছি যে মেধাশ্রী যদি আপনি পেয়ে থাকেন বা শিক্ষাশ্রী আপনি যদি পেয়ে থাকেন বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ যদি আপনি পেয়ে থাকেন তাহলে কিন্তু এটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, অর্থাৎ আপনি এই ফর্মটি আবেদন করার যোগ্য বলেই বিবেচিত হবেন। এবারে নেক্সট আসছি যেটা এনক্লোজার লিস্ট অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস, যেখানে আমরা আগেই বলেছিলাম যে ডিটেলস গুলো, যেমন হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য মানে পরীক্ষার অ্যাডমিট কার্ড, সেগুলো অবশ্যই নিজেকে অ্যাটেস্টেড করে দিতে হবে। সেলফ অ্যাটেস্টেডের কথা এখানে বলা হয়েছে। তারপরে হচ্ছে মার্কশিট, সার্টিফিকেট, কোয়ালিফিকেশন বা মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেটের কোয়ালিফিকেশন। আচ্ছা, নেক্সট পর্যায়ে আসছি যে এনক্লোজার লিস্ট সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অর্থাৎ সংযুক্ত নথিপত্রের তালিকা, স্বপ্রত্যায়িত প্রতিলিপি, যেমন হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তারপরে হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট, কপি অফ আধার কার্ড যে আধার কার্ডটা দেবেন, কপি অফ ভোটার কার্ড ভোটার কার্ডটা যেটা দেবেন, ফার্স্ট পেজ অফ পাসবুক এবং কপি অফ এসসি এসটি সার্টিফিকেট। এইগুলো যে কাগজপত্রগুলো আপনারা দেবেন সেগুলোর সবগুলোতেই আপনাদের স্বপ্রত্যায়িত সই থাকবে, অর্থাৎ নিজের সাইন থাকবে বা অ্যাটেস্টেড করা থাকবে। নেক্সট হচ্ছে সেলফ ডিক্লারেশন। এবার আপনি যে ফর্মটি ফিল আপ করছেন তার জন্য একটি ডিক্লারেশন দিতে হবে, দিয়ে এবার আপনি নিচে সাইন করছেন মেন জায়গাটিতে। সেটা কি, আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, আমি বাংলাটাই পড়ছি, আমি অদ্য অব্দি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না। রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। অর্থাৎ এই যে 5 বছরের যে টার্মের কথা বলা হয়েছে এর মধ্যে যদি আপনি কোনো সরকারি কাজের সাথে যুক্ত হন তাহলে অবশ্যই এটা আপনাকে সারেন্ডার করতে হবে, অথবা আপনাকে ইনফরমেশনটা সরকার এর ঘরে দিতে হবে। এরপরে আপনি তারিখ দিয়ে ডান দিকে সই করলেন। সই করার পরে নিচের যে অংশটি রয়েছে দুয়ারে সরকারের যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে দেবে, অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট ইত্যাদি যা আছে, আধার নম্বর, মোবাইল নম্বর ইত্যাদি দেবে, এবং নিচেই একদম দেখুন সিগনেচার অফ রিসিভিং অফিসিয়াল উইথ সিল, এবং সেখানে ডেট দেবে, অর্থাৎ যে অফিসার এই কাগজটি আপনার রিসিভ করবে সে কিন্তু আপনাকে একটা রিসিভ দেবে। আজকের আলোচনা ছিল এতটুকুই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ইনফরমেশনটি যদি আপনাদের প্রয়োজন বলে মনে হয়ে থাকে তাহলে শেয়ার করে দিন সবাইকার সাথে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করতে ভুলবেন না। লাইক করলে ভিডিও করার যে উৎসাহ সেটা বেড়ে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।